পিকিং ফল্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যাপ্টারের। পিকিং এর কি কি ধরনের ফল্ট হয়ে থাকে, যে ফল্টগুলোর নামগুলো খুব সাধারণ, কিন্তু এদের মধ্যে কিছু অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ বিষয় আছে যেগুলো তোমাদের ফেব্রিকের স্টুডেন্ট হিসেবে একটু বোঝা দরকার। সেটা হচ্ছে এই 7টা তো ফল্ট বুঝতেছি আমরা, কিন্তু 7টা ফল্টের কারণ এবং তার কিছু ইমপ্যাক্ট আমাদের একটু জানা দরকার। যেমন আর্লি পিকিং হচ্ছে একটা ফল্ট। এই আর্লি পিকিং এর ফল্টটা কেন হয়, মানে কি আর্লি পিকিং ফলটা কি? এটা হচ্ছে আমাদের লুম তো সিনক্রোনাইজড ওয়েতে চলে। মনে করো তোমরা যখন লুম তোমাদেরকে চালাই দেখানো হয়েছে না, হ্যাঁ, এটা তো চোখের পলকে কাজটা হয়, শাটল যে যায়। এখন আমরা তো তোমাদেরকে যখন হিসাব নিকাশ করাচ্ছি তখন বলতেছি যে একটা ট্যাপেট তার 360 ডিগ্রি, সে 360 ডিগ্রিতে এত ডিগ্রিতে শেডিং হয়, পিকিং হয়, এগুলো কি আর দেখার মতো বিষয় থাকে বা ওই টাইপটাকে হিসাব করার বিষয় থাকে? একদম স্লো মোশনে দেখলে তখন হয়তো বুঝতে পারতাম। কিন্তু বেসিক্যালি দেখো শাডোটা যায় বক্সে আবার কিন্তু ব্যাক করে, যায় ব্যাক করে, যায়, এরকম একটা অবস্থার মধ্যেই থাকে। খুব বেশি টাইম কিন্তু তাকে দেওয়া হয় না রিল্যাক্স হওয়ার জন্য, যে এই বক্স থেকে এই বসে আসে। তো যদি ধরো 90 ppm চলে একটা লুম, তাও সেকেন্ডে একবার যেতে হচ্ছে শাটলকে, সেকেন্ডে একবার ওই পাশে যাবে, সেকেন্ডে একবার এই পাশে আসবে। তো 90-তে তো এখন চালানো হয় না, মানে 60-তে দেখা গেছে 90-100 100 ppm চালানো হয় কনভেনশনাল লুম গুলা। তো ধরো হাফ সেকেন্ডে যাচ্ছে আবার হাফ সেকেন্ডে আসতেছে, এরকম একটা ব্যাপার। তো তাহলে এখানে আসলো, আইসা কতক্ষণই বা রেস্ট নিল? সে কি খুব বেশি রেস্ট নিতে পারছে? আবার তো তাকে বাড়ি দিছে, ওই পাশে গেছে, আবার বাড়ি দিল এই পাশে, সে দৌড়াদৌড়ি করে থাকে। এটার মধ্যে আবার আর্লি লেটের কিছু বিষয় থেকে যায় এর মধ্যেও, বোঝা গেছে কিনা? আর্লি পিকিং বলতে বোঝানো হচ্ছে, মনে করো শাটলটা তো একটা নির্দিষ্ট টাইমে যাওয়ার কথা। কেমনি? ওই যে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমরা ভাগ করে রাখছি না, যে কখন শাটল যাবে, কখন ডুয়েল হবে, কখন বিট আপ হবে, এই বিষয়গুলো সিনক্রোনাইজ করা আছে। কিন্তু এটার সাথে আবার আমাদের যে এই স্লে রেসটা আছে, স্লে রেসের মুভমেন্টটা কিন্তু জড়িত। আর স্লে রেস যদি সামনে থাকে, ওই অবস্থায় যদি তার মধ্যে শাটলটা যায় তাহলে তো ভালো। কিন্তু দেখা যাচ্ছে স্লে রেস মুভমেন্টের উপর আছে, নিচে তো রকিং করা আছে, এ তো নড়াচড়া করে। এই যে পুরো রেস বোর্ডটা, রিড ক্যাপ, রেস বোর্ড, শাটল বক্সগুলো সবগুলো নড়াচড়া করে না। তো এই যদি দুলের মধ্যে থাকে, এরকম দুল খাওয়া অবস্থায় থাকে, তখন শাটল যাওয়ার সময় তো অনেক সমস্যা হতে পারে। এই জন্য টাইমিংটাকে ঠিক করা। তো এই ক্ষেত্রে আর্লি পিকিং বলতে বোঝানো হয় যখন কিনা শাটলটা একটু আগে দৌড় দেওয়া শুরু করে, পিকিংটা একটু আগে হয় কম্পারেটিভলি আমার টাইমিং নর্মাল যেটা আছে সেই টাইমিং এর একটু আগে যদি পিক চলে যায়। তো এটা আমাদের নর্মাল সিচুয়েশন তো ভালো না। নর্মাল সিচুয়েশনে ভালো না কেন? আর আমরা তো পড়তেছি এগুলো কি নামে? পিকিং ফল্ট নামে। তো পিকিং ফল্টটা তো আসলে ফল্টই, তাই না? কিন্তু এটা এই মাঝে মাঝে আমাদের জন্য একটা কাজের কাজ হয়ে যায়। সেটা হচ্ছে এই যখন আর্লি পিকিং হয় তখন সুতাটা, যেই পিকটা নিয়ে যায়, সেই সুতাটা খুব বেশি টান টান অবস্থায় থাকে না। হ্যাঁ, যেহেতু একটু লেটে যাচ্ছে, মানে একটু আর্লিতে যাচ্ছে, আর্লিতে গিয়ে সেই শাটল বক্সে বসার মতো একটা নির্দিষ্ট সময় পায়, মানে আর্লি চলে যাওয়া। তো এই কারণে হয় কি, আমাদের যখন অনেক সময় যে পার্ন থাকে, পার্নে যে একটু স্ল্যাক ভাবে জড়ানো সুতা থাকে, সুতাটা অত টাইটলি জড়ানো নাই, তো দেখা গেছে ওই রেগুলার টাইমিং এ গেলে সুতাটা ঠিকভাবে খুলে আসবে না। অত স্ল্যাক হওয়াতে এমনিতেই কিছু সুতা তো বাড়তি থাকবে, মানে নর্মালি সুতা যতটুকু খুলে আসে ততটুকু থাকার কথা, কিন্তু এখানে একটু সুতা স্ল্যাক থাকার কারণে এই স্ল্যাক অবস্থায় থাকবে। তো ওইরকম স্ল্যাক সম্বলিত সুতাকে চালায় দেওয়ার জন্য বেসিক্যালি আমাদের আর্লি পিকিংটা অনেক সময় দরকার হয়, একটু আর্লি করে দেওয়া হয় টাইমিংটাকে। কিন্তু নর্মাল সিচুয়েশন এটা কি একটা ফর, কারণ নর্মাল সিচুয়েশন তো আমরা ধরে নিই আমাদের পিকের পার্নের মধ্যে যে সুতা থাকবে সেগুলো কি থাকবে, মানে ঠিকঠাক থাকবে, পার্নের সুতা সাফিসিয়েন্ট টেনশনেই জড়ানো থাকবে। কিন্তু সাফিসিয়েন্ট টেনশন না থাকে, একটু স্ল্যাক হলে তখন আমরা আর্লি পিকিংটাকে একটু প্রিফার করে থাকি। বেসিক্যালি আর্লি পিকিং এ এই কম্পারেটিভলি একটু স্ল্যাক টাইপের মানে ইয়ার্নগুলোকে আমরা কাজে লাগাইতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মানে আবার যদি আমরা লেট পিকিং এর কথা বলি, হ্যাঁ, মানে এটা ধরো স্ল্যাক সুতাকে চালানোর সুবিধাটা কি, মানে সুবিধাটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তুমি পিকিংটা একটু টাইট হবে, মানে সুতাটা টান টান হবে আর্লি পিকিং হওয়ার কারণে, তাড়াতাড়ি শাটলটা মানে রানিং করার কারণে। তো এই টান টান হলে আমার সুতা যদি স্পানের মধ্যে স্ল্যাক থেকে থাকে,
তাহলে সেটা গিয়ে এই টানটানটাকে অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু নর্মাল সিচুয়েশনে যখন তুমি এই কাজটা করতে যাবা, যখন সুতা ওখানে পাড়ানোর মধ্যে ঠিকভাবে জড়ানো আছে, এখন তুমি আর্লি পিকিং আছে, লোমে ফলটা আছে, এই ফলটা থাকলেই যেটা হবে সুতা টান পড়বে। টান পড়লে যে সমস্যাগুলো হওয়ার কথা, সুতা ছিঁড়তে পারে, এখানে শাটল পর্যন্ত না পৌঁছতে পারে, এই সমস্যাগুলো হয়ে যাবে। তো এটা হচ্ছে আর্লি পিকিং এর সমস্যা। আর্লি পিকিং এর যে সমস্যা, খুব হার্শ মানে একটু টাইট পিকিং হয় আর্লি পিকিং হলে। আর হচ্ছে এটা প্রিফারেবল যখন কিনা আমার সুতাই স্ল্যাক থাকে, সুতা স্ল্যাক থাকে, সেই টাইটটা গিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। আর নর্মাল সিচুয়েশনের জন্য এটা একটা কি ফল্ট। আর লেট পিকিং এ ঠিক তার উল্টা ঘটনা ঘটবে। লেট পিকিং এ সুতাটা একটু স্ল্যাক থাকবে, ঠিক আছে। এখানে যেমন সুতা টাইট হয় আর্লি পিকিং হলে, লেট পিকিং হলে হয় কি, একটু যেহেতু লেটে পিকিং হচ্ছে, তার মানে শাটলটাকে বক্সে একটু বেশিক্ষণ থাকতে দিচ্ছে। মানে কি, তখন এ আসছে ওই পাশ থেকে মাত্র একটু আদর আপ্যায়ন করি, একটু পরে বাড়িটা দিই, ব্যাপারটা এরকম হবে লেটলি। তার মানে সে আসার সাথে সাথেই ধরো যখন বিটা করার কথা বিট করতেছে না, মানে পিকিং আর্মটা বাড়ি দিচ্ছে না, না দিয়ে একটু দেরি করতেছে। তার মানে কি, এই শাটলটাকে একটা নির্দিষ্ট বক্সে একটু দীর্ঘ সময় থাকার জন্য পারমিট করতেছে। তো এই পারমিশনটার কারণে তখন যখন পরবর্তীতে বিটটা করে, এই লেট পিকিং এর কারণে সুতরাং এমনিতেই স্ল্যাক থাকে, তখন সেলবেসটা আমাদের কাপড়ের ঠিকভাবে গড়ে ওঠে না। কাপড়ের সেলবেসটা একটা ফল্টি সেলবেস থেকে যায়। সেলবেসটা যেরকম এই টাইটলি বাউন্ডেড করা থাকার কথা, এরকম বাউন্ডেড অবস্থায় থাকে না। তো এই জন্য ব্রকেন সেলবেস হতে পারে, ওয়েফটে স্টিচ ফর্ম করতে পারে, মানে ওয়েফটের সুতাগুলা ওই আগে মানে একটু লেটে যাওয়ার কারণে ওই যে সুতাটা আসছিল সেটার মধ্যে একটু স্টিচ মানে জড়িয়ে যেতে পারে সুতা। এই সমস্যাগুলো বেসিক্যালি হয়ে থাকে। আবার লুপ নক অফও হইতে পারে। তাহলে এটা হচ্ছে লেট পিকিং এর কারণ এবং বিষয় আর কি। তারপরে শর্ট পিকিং আর হার্শ পিকিং, অর্থাৎ যদি পিকিংটা একটু কম ফোর্সে হয়, মানে আমাদের যে পিকিং আর্ম আছে, পিকিং আর্মের যে ফোর্সটা এটা যদি একটু কম হয়, সেটাকে বলা হয় শর্ট পিকিং। আর হার্শ পিকিং মানে হচ্ছে পিকিং আর্ম যদি একটু জোরে বিট করে, তাহলে সেটা হচ্ছে হার্শ পিকিং। তো এই শর্ট এবং হার্শ পিকিং এর সমস্যাগুলো যেটা বেসিক্যালি অনেক সময় হয় কি, আমরা কাঠের, তো এটা মানে যেটা বানানো হয়েছে সেটা কাঠের, কোনটা পিকিং আর্মটা, তো পিকিং আর্মটা কাঠের হওয়াতে এটা অনেক সময় দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভেঙে যায়, এই কারণে হতে পারে। আর একটা কারণ হচ্ছে যে পিকিং আর্ম পিকিং যেখান থেকে হয়, পিকিং কোন বা পিকিং ক্যাম বা পিকিং ট্যাপেট, এই পিকিং ট্যাপেটটা যে কোন স্টুডকে ধাক্কা দেয়, এই কোন স্টুডের কোনো জায়গাতে যদি ক্ষতিগ্রস্ত থাকে তখনও এই সমস্যাটা বেশি হয়। যেমন যদি ওই অংশটা সুচালু থাকে স্ট্রোকটা, তাহলে একটু হার্শলি পিক করবে, বিট করবে। আর যদি একটু কম সুচালু থাকে, আস্তে আস্তে যদি কাঠটা ভেঙে যেতে থাকে বা দুর্বল হতে থাকে, তখন এটা হার্শনেসটা কমে আসবে, শর্ট পিকিং হবে। দুইটাই সমস্যা। যেমন হার্শ পিকিং এ বক্সটা এক বক্স থেকে আরেক বক্সে খুব জোরে যায়, জোরে গেলে হয় কি, ওই পাশে পিকারটা ঠিকমতো পিক করতে পারে না শাটলকে, তো তখন তাদের শাটলের দিকে প্রবেশ করে আবার একটু বাইরে চলে আসে, তখন আবার পরেরবার বিট করার সময় এই সমস্যাটা তৈরি হয়ে যাবে, শাটল ফ্লাই করতে পারে, আর অন্য সমস্যা হতে পারে। শর্ট পিকিং এর ক্ষেত্রে সমস্যা যেটা, শাটল এই পাশ থেকে ওই পাশে নাও যেতে পারে। অনেক সময় ক্যারাম খেলার সময় মারো না, যে একদম মাল্লা অনেক কষ্টে গিয়ে পকেটে পড়লো, তো এখন এরকম যদি একবারে পকেটের কাছাকাছি গিয়ে আটকায় গেল না, তো তখন তো সমস্যা। ওদিকে তো রিড তো বসে আছে, তখন স্টপ মোশন যদি অ্যাক্টিভ না থাকে, শাটল মাঝখানে থাকবে, শেষ পর্যন্ত পৌঁছলো না, রিড এসে কি করবে, শাটলকে সহ চাপিয়ে দিতে চাইবে না। এ তো ওর তো চাপানোর কথা কাকে, নিউলি ইনসার্টেড পিককে, সুতাটাকে, কিন্তু সুতাটাকে না চাপিয়ে কাকে চাপাবে, তার সামনে যে শাটল আছে সে তো আর খেয়াল করবে না, তখন তো সে শাটলকে সহ ফেরত করতে চাপিয়ে দিবে, ওই জায়গায় সুতাগুলা ওয়ার্পের সুতাগুলা ছিঁড়ে যেতে চাইবে, বা যদি সুতা দুর্বল হয় বা একটা ব্যাঙ্গিং হবে বা বাঞ্চ অফ হয়ে যাবে। তো এই সমস্যাটা হয়ে থাকবে শর্ট পিকিং এর ক্ষেত্রে। আর হার্শ পিকিং এর ক্ষেত্রে যেটা বললাম, দেখা গেছে পিকিং ফোর্স অত্যাধিক হওয়ার কারণে শাটল এই পাশ থেকে ওই পাশে যেতে পারবে, ফ্লাই করতে পারে, আবার ওই পাশে গেল, ঠিক আছে, যাওয়ার পরে পিকারের মধ্যে একদম ঠিকভাবে ফিট হবে না, ফিট না হয়ে হয়তো প্রতিফলনের কারণে আর কি, বা কি বলি বিপরীতমুখী ক্রিয়ার কারণে সে গিয়ে আবার আগের জায়গায় অনেক সরে আসবে, সরে আসলে পরের বার তো আবার ঠিকই বিটটা ভালো হবে না, পরের বিটটা দেখা গেছে একটু কম বা বেশি হবে। এই সমস্যাগুলো হয়ে থাকে। আর আমাদের নর্মালি যে দুইটা মেইন সমস্যা, এগুলো নিয়ে মানে আলাদা করে প্রশ্ন আসে, যে শাটল ট্র্যাপিং এর কারণগুলা লিখো বা শাটল ফ্লাই আউটের কারণগুলো লিখো। এই জন্য আমরা এগুলোকে একটু আলাদা করে বিস্তারিত আরো কয়েকটা কারণ ডিটেলসে লিখছি। যেমন এটা শাটল ফ্লাই আউট। শাটল ফ্লাই আউট বলতে তোমরা যখন নৌক চালাইছো, স্যার বলছে না যে তুমি
লুমের এই পাশে আর এই পাশে দাঁড়ায় না কেন? শাটল যে কোনো মুহূর্তে ফ্লাই করতে পারে। শাটল ফ্লাই করলে এটা তো মোটামুটি খারাপ না, ভালোই বড় এবং মাথাটাও শার্প। তো যদি আইসা পড়ে তাহলে তো অ্যাক্সিডেন্ট ঘটবে। তো এই জন্য শাটল ফ্লাই আউট করতে পারে। আর শাটল ফ্লাই আউট কি কি কারণে করে? অনেকগুলো কারণ আছে, আমরা মেইন কিছু কারণ এখানে ব্যাখ্যা করলাম। একটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য রেইস বোর্ড অ্যান্ড রিড। রিজ বোর্ড এবং রেইস বোর্ড আছে, রেইস বোর্ড যেটার মধ্যে শাটলটা চলে মানে রকিং শাফট হয়ে, এই রেইস বোর্ডটা আর হচ্ছে রিডটা, এদের অ্যালাইনমেন্টটা প্রপারলি না হইলে, দেখেছে অ্যালাইনমেন্ট ঠিক নাই, কারণ শাটলটা তো চলেই হচ্ছে রেইস বোর্ডের উপর দিয়ে। তো এখন রিড যে আসে এবং এই রেইস বোর্ডটা যে নড়াচড়া করে, এদের অ্যালাইনমেন্টটা প্রপারলি না থাকলে এবং অ্যাঙ্গেলটা ঠিক না থাকলে এই সমস্যাটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্প ব্রেক অর নটি ওয়ার্প। দেখা গেছে লুমের কিছু সুতা ছিঁড়ে আসে, তো এখন শাটল যাওয়ার সময় ওই ছিঁড়া সুতাগুলোর জন্য এক জায়গায় আটকে গেছে, তার তো রাস্তা এটা সোজা যাবে, আর সোজা গিয়ে দেখা গেছে এখানে গিয়ে সুতার মধ্যে আটকে গেছে। ওই যে শেড ফর্ম করছে ঠিকই, কিন্তু যে সুতাগুলো ছিঁড়া আছে সেগুলো তো উপরে যায় নাই, নিচেও যায় নাই, মাঝখানে আছে, তাহলে ওই ছিঁড়া সুতাগুলোর মধ্যে ট্র্যাপ হয়ে যেতে পারে। এই জন্য নটি ওয়ার্প, ওয়ার্প যদি জোড়া লেগে থাকে, দেখা গেছে একটার সাথে ওয়ার্প জোড়া লেগে গেছে, তাহলে সাধারণ রাস্তাটা কি ক্লিয়ার আছে? শেডটা ফুললি ওপেন ক্লিয়ার শেড না, তো শাটল যেতে পারবে না। যেতে না পারলে তো নর্মালি কারোর গতিকে তুমি বাধা দাও যদি, তাহলে তার গতিপথ পরিবর্তন হবে। তো পরিবর্তনটা কোন দিকে হবে সেটা তো আমরা বলতে পারবো না, তখন তোমার দিকে হইতে পারে, অন্য কোন দিকে হইতে পারে। নর্মালি পিছনের দিকে তো ফিরে আসবে না, এখানে গেলে সোজা না গিয়ে হয়তো একটু ডানে পাবে বা একটু ফ্লাই করতে পারে, শিফট করবে, এইটা হতে পারে। তো এটা ওয়ার্পিয়ান নটি থাকলে বা ট্র্যাপ থাকলে, ব্রোকেন থাকলে এই সমস্যাটা হয়ে থাকে। স্লে যদি হরিজন্টাল না থাকে, এখন শাটল দৌড়ায় কার উপর দিয়ে? রেস বোর্ডের উপর দিয়ে। তো স্লে রেসটা যদি এরকম থাকে তাহলে তার চান্স তো বেশি থাকবে যে ফ্লাই করে উড়ে যাই বিমানের মতো। যে মনে করো এটা আছে, লুমটাকে তুমি পারফেক্টলি হরিজন্টাল করতে পারো নাই, লুমে রাখার কথা বা হরিজন্টালি এখন করতে পারো না, যেহেতু এটা তো একটা এরকম রাখছো, তো তাকে তো উড়ার মতো যথেষ্ট ব্যবস্থা করে দিচ্ছ তুমি, সে তো উড়বেই, সে বলে ঠিক আছে আমি যাই, বিমান মনে হয় বিমান মনে করে উড়ে যাবে। এই জন্য পারফেক্টলি হরিজন্টাল না থাকা অ্যালাইনমেন্টটা আর কি। কার যার উপর দিয়ে শার্ট চলে সেটা কি? স্লে রেস। স্লে রেসটা শেড সাইজ ইজ নট সুইটেবল টু শাটল। শেড সাইজটা শাটলের সাথে সুইটেবল না হলে, দেখা গেছে আমাদের শাটলটা হচ্ছে এরকম বড়, মনে করো মানে শাটলের উইথটা আমি বলতেছি, থিকনেসটা বা হাইটটা এতটুকু। এখন তোমার তাহলে এরকম মোটামুটি এরকম এই সাইজের শেড ফর্ম করতে হবে। এখন শাটল হচ্ছে এই হাইটের, তুমি শেড দিছো এইটুকু ছোট, তাহলে শাটল কি পাস করার মতো স্পেস আছে? তো না হইলে তো আটকাবে, সুতা ছিঁড়ে গেলে যেভাবে আটকায় এখানেও সেভাবে আটকাবে, আটকালে ফ্লাই করার চান্স বাড়বে। ওন আউট শাটল আর পিকার। শাটল যদি ওন আউট থাকে, শাটলের কোনো অংশ ভাঙ্গা আছে, তো ভাঙ্গা থাকলে তো বোঝোই যে সে চলার কথা কষকষে জায়গায় আছে, তার মধ্যে এক জায়গায় ভাঙ্গা আছে, তো ভাঙ্গা জায়গাটা তার ঘর্ষণ খাবে না, এই সমস্যাটা হতে পারে। পিকার ভাঙ্গা থাকলে হতে পারে, পিকার বা শাটল যদি কোনো অংশ ভাঙ্গা থাকে, ওন আউট হয়ে থাকে, ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে এটা হতে পারে। আর হচ্ছে আনপলিশ স্লে, এটা একটু গুরুত্বপূর্ণ একটা কারণ। আমরা দেখবা আমাদের স্লে রেসটাতে হাত দিয়ে দেখো খুবই স্মুথ। ওই যে আমাদের এই কাঠ মিস্ত্রিরা কাজ করতেছে না, এরা কি করে? রামদা বলে আমরা আমাদের এদিকে, রামদা দিয়ে দেয়, মানে কাঠটাকে মসৃণ করে দেয়। তোমাদের যে চেয়ারের উপরে অংশটা মসৃণ করে দিচ্ছে না, এটা এরকম পলিশ করা থাকতে হবে স্লে রেসটা। যদি এখানে হার্স থাকে বা ফ্রিকশন থাকে, তাহলে তো শাটল ফ্লাই করার চান্স বাড়বেই। তো এই জন্য আমাদের রেস বোর্ডটাতে হাত দিয়ে দেখবা, দেখবা যে খুবই স্মুথ, এটা পলিশ করা থাকে, যথেষ্ট স্মুথলি পলিশ করা থাকে। তারপরে টু টাইট অর লুজ টেম্পল পিকার ব্যান্ড আর শাটল, এটা যদি খুব বেশি হয় পিকিং ব্যান্ডের, অথবা কম হয়, বা পিকার বা টেম্পলগুলো খুব টান টান অবস্থায় সুতাকে ধরে রাখছে অথবা খুব লুজ অবস্থায় ধরে রাখছে, তাহলে এই সমস্যাটা হতে পারে। আর পাওয়ার সাপ্লাই যদি ফ্লাকচুয়েশন হয়, যেমন আমাদের কলেজে কি 3 ফেজ মোটর, মানে আমাদের মেশিনগুলো দেখবা যে 3 ফেজ মোটর, তাই না? তো 3 ফেজ মোটর দেওয়া হচ্ছে কেন? 2 ফেজ মোটর দিয়ে, মানে সিঙ্গেল ফেজ মোটর দিয়ে সমস্যা কি? ইলেকট্রিসিটি তো পড়ছো তোমরা, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং। আর সিঙ্গেল ফেজ আর 3 ফেজের মধ্যে পার্থক্যটা কি? মোটর আছে না তোমাদের বাসা বাড়িতে, সিঙ্গেল ফেজ মোটর ইউজ করতেছো তোমরা, তো আমরাও তো এখানে সিঙ্গেল ফেজ মোটর ইউজ করতে পারি, কিন্তু আমাদের তো 3 ফেজ, আমাদের লাইনটাই 3 ফেজ লাইন, এটা যেটা আছে, মানে আমাদের সাবস্টেশন আছে কলেজে, এই সাবস্টেশন থেকে ওদের লাইনটাকে আমরা 3 ফেজ করে নিছি। কেন? আমাদের কলেজের যত মেশিন আছে সব মেশিনের প্রায় সব মোটরই হচ্ছে 3 ফেজ মোটর, মানে 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো আমরা 3 ফেজ কেন করি, বা 3 ফেজ করার সুবিধাটা কি? ভোল্টেজ তো ফেজের সাথে সম্পর্কিত না। ভোল্টেজ তুমি যা চাওয়ার, যদি আমরা ওদেরকে বলতাম যে আমাকে 11,000 দেন, 11,000 কেবি, তখন আমরা তো ভোল্টেজকে ডাউন করে নিচ্ছি। মনে করো
এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে আমাদের এখানে। তো আমরা এটাকে আমাদের যেটা দিচ্ছে 440 হচ্ছে মেইন পুলে লাইন আছে, আমরা 440 থেকে 220 করে আমাদের সাবস্টেশনের মাধ্যমে আমাদের সবগুলা শেডে এবং বিল্ডিং গুলাতে ট্রান্সফার করছি। তো তার মানে 220 আমরা অ্যাচিভ করতেছি। তো এটা 220 কনস্ট্যান্ট রাখার জন্য অন্য প্যারামিটার, এটা ফেজের সাথে সম্পর্কিত না, এটা আমাদের ওখানে পিএলসি বেসড বোর্ড আছে, ওই বোর্ড থেকে আমরা কন্ট্রোল করে রাখছি এবং এটা আমাদের ভোল্টেজ ডাউন ফ্লাকচুয়েট করবে না নরমালি আর কি, যেহেতু সাবস্টেশন আছে। তো এখানে ফেজের সাথে সম্পর্কটা হচ্ছে, আমরা ওই যে তোমরা তো অটো ইঞ্জিন বসো না, কার্নোট ইঞ্জিন যেটা চার চার চক্রের ইঞ্জিন, যেগুলো ফিজিক্সে পড়ছো না, যে কার্যকরী ঘাত, দহন ঘাত আর কি নির্গমন ঘাত, এরকম পড়ছো না, ছিল না তোমাদের? বাংলায় তো ছিল এগুলা। একটা ইঞ্জিনের 4টি ঘাতের, কার্নোট ইঞ্জিন, হ্যাঁ এটা তো বললাম, কার্নোট ইঞ্জিনের যে, হ্যাঁ তো এই 4টা ঘাতের মধ্যে মানে 4টা স্টেজ আর কি, তো 4টা স্টেজের মধ্যে এক জায়গায় না কাজ হয়, এক জায়গায় না ওই বিস্ফোরণটা হয়, বিস্ফোরণটা হয়ে চাকাটা ঘুরায় বা ইঞ্জিনটা ঘুরে, কিন্তু বাকি সময়টা গ্যাসটা বের করে দেয়, আরেক সময় গ্যাসটাকে ইন করে, আরেক সময় প্রিপেয়ার করে। তো এই 3টা ধাপে তো কাজ হয় না, এক জায়গায় কাজ হয়। তো তাহলে পুরো ঘূর্ণনের মধ্যে যদি আমি এক জায়গায় কাজ হয় ধরে নেই, ধরো ফুল সাইকেলে 90 ডিগ্রিতে কাজ হয়, তো বাকি 260 ডিগ্রি পরিমাণ ঘুরে কেন? ওই সময় তো কোনো কাজ করে না, ওই সময় তো বিস্ফোরণও হয় না, ওই গাতে কিছুই হয় না। কি হয়, গ্যাসটাকে বের করে দেয়, পোড়া গ্যাসটাকে, আর হচ্ছে নতুন গ্যাসকে রিসিভ করে, তারপরে প্রিপেয়ার করে, তারপরে আবার বিস্ফোরণটা হয়। মানে ইঞ্জিনের যে মূল কাজটা পুরাইতে হবে, পুরাইয়া বিস্ফোরণ তৈরি করতে হবে। তো এই বিস্ফোরণ তৈরি করে শক্তিতে রূপান্তর করে। তো শক্তিতে রূপান্তর করতেছে তো এক জায়গায়, বাকি 3 জায়গাতে ঘুরে কেন? তেলের মাধ্যমে যেসব ইঞ্জিন চলে, ডিজেলের মাধ্যমে, গ্যাসোলিনের মাধ্যমে, পেট্রোলের মাধ্যমে, এই বা ধরো কেরোসিন দিয়ে যা চলে, যেই সব ইঞ্জিন চলে, এইসব ইঞ্জিন দেখতে যেরকম, আমাদের ইলেকট্রিসিটি যেটা চলে মোটর, এগুলো একরকম না। পার্থক্যটা কোন জায়গাতে? পার্থক্যটা ওই যে ওদের সাথে একটা টর্ক ক্রিয়েট করতে হয় না, দেখবা যে এই ইঞ্জিনের সাথে ঠিক বিপরীত পাশে একটা বড় চাকা লাগানো থাকে। মেশিন দেখো না তোমরা, পানি তোলার মেশিন টেশিন, পিছনের পাশে একটা চাকা লাগানো থাকে না? এটার কাজটা কি? কোনো কাজ নাই, শুধু শুধুই দিছে এটা। এটা শুধু শুধু দিছে কেন? এটা একটা নির্দিষ্ট পরিমাণ টর্ক ক্রিয়েট করবে, মানে জড়তা তৈরি করবে, জড়তার একটা ভ্রামক তৈরি করবে। মানে আমি একটা ঘাতে যে কাজ করব, বাকি 3টা ঘাত পর্যন্ত যদি ঘুরে আবার আগের জায়গায় ওই গতিটা ঠিক রাখতে পারে, না হলে কি হবে, ঘুরবে কি তিন তিন সময় থামবে, আবার ঘুরবে, আবার কি 3 সময় থেমে থাকবে নাকি? কারণ 3 সময় তার কাজ হচ্ছে না। ওই বাকি 3 সময় যাতে এই কাজটা নিয়ে একটা ভারী কিছু দিয়ে দেওয়া হয়, ভারী ভারী চাকা দিয়ে দিতে হয় ওই পাশে। এটা কিন্তু আমরা ফাও ঘুরাচ্ছি জাস্ট মোশনটাকে ইউনিফর্ম রাখার জন্য, যাতে করে বেশি কম বেশি কম বেশি কম এটা না হয়। তো এটার জন্য একটা চাকা দেওয়া হয়, যেটা কিন্তু জড়তা ক্রিয়েট করে, মানে একটা ফোর্স তৈরি করে। সেই ফোর্সে ওই চাকাটা কি করে কিছুক্ষণ ঘুরিয়ে দেয়, তারপরে তো আবার 3 নম্বর ঘাতে চলে যায়, 3 নম্বর ঘাতে গিয়ে আবার শক্তি উৎপন্ন হয়। তারপরে 4-এ, 1-এ, 2-এ ওই ঘাতগুলোতে তো শক্তি উৎপন্ন হয় না, ওই সময় চাকাটা কি করে ঘুরতে থাকে এবং সামনে এগিয়ে দেয়। এভাবে করে ঘূর্ণনটা দেখতেছো তুমি ইউনিফর্ম, কিন্তু আসলে তো ওই কার্নোট ইঞ্জিনে তো 4 জায়গাতে কাজ হয় না, এক জায়গাতে কাজ। তো এখানে যদি পাওয়ার সাপ্লাইয়ের কোনো একটা ফ্লাকচুয়েশন থেকে থাকে, শোনো, পাওয়ার দেখা গেছে কম আসতেছে বেশি আসতেছে, তাহলে এই সমস্যাটা তৈরি হবে। শাটলকে কখনো জোরে আসতে বিট করবে, বিভিন্ন সমস্যার কারণে তখন শাটল ফ্লাই আউট করতে পারে। শাটল ট্র্যাপিং, শাটল ট্র্যাপিংটা আমাদের জন্য সমস্যা। শাটল ট্র্যাপিংটা হলে কি হয়, ওই যেটা বললাম, শাটল যদি মাঝখানে থাকে, রিড তো আর এগুলো দেখার সময় নেই, সে আইসা চাপাই দিবে। তো রিড যখন চাপিয়ে দিবে, এই চাপিয়ে দেওয়াটাকে বলা হয় মানে শাটল ট্র্যাপ হয়ে যাওয়া, মাঝখানে লোমের মাঝখানে কোনো একটা জায়গায় শাটল আটকে যাওয়া। তো এটা কেন কেন কি কারণে হয়? অ্যান্টেঙ্গেল ওয়ার্পের জন্য। এই যে ওয়ার্প যদি অ্যান্টেঙ্গেল অবস্থা থাকে, ওয়ার্প শুধু ছিঁড়া আছে অথবা নটি অবস্থায় আছে অথবা অ্যান্টেঙ্গেল হয়ে আছে, তাহলে শাটলটা ওখানে গিয়ে আর যেতে পারবে না, তাহলে ট্র্যাপ হয়ে গেল। তারপর হচ্ছে ওন আউট পিকার, পিকার যদি ভাঙা থাকে তাহলে কি হবে, ওই যে শর্ট পিক হবে। পিকার ভাঙা থাকলে পিকার এটাকে খুব জোরে পাস করতে পারবে না, আলটিমেটলি গিয়ে মাঝখানে তার গতি শেষ হয়ে যাবে, বসে যাবে। তারপর হচ্ছে লেট অর উইক পিক, যেটা ওই যে মূল কারণ, লেট কিপিক বা উইক পিকের সময় এই সমস্যাটা হতে পারে। তারপরে আনস্টেডি শাটল বক্সেস আর রং টাইমিং অফ বক্সেস, তার বক্সগুলো শাটল বক্সগুলোর যে টাইমিং এটা, এবং
স্টিডি না হওয়া বলতে বুঝাচ্ছি আমরা যে একেবারে বক্সটা যখন শাটলটাকে পিক করে যে অবস্থায় থাকার কথা সেই অবস্থায় থাকা, ওদিক থেকে একদম পিকটাকে ধরে মানে শাটলটাকে ধরে পিকারটা একদম মজবুত অবস্থায় থাকা, স্টিডি ফর্মে থাকা। স্টিডি ফর্মে না থাকলে একটু যদি দূরে থাকে অথবা পিছনে থাকে তখন কিন্তু শাটলটা পরের বিটাপে ওই পার পর্যন্ত না গিয়ে মাঝখানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে একটা সমস্যা। তারপরে হচ্ছে শাটল রিবাউন্ডিং আফটার এন্টারিং এ বক্স। শাটল একটা বক্সে এন্টার করার পরে আবার রিবাউন্ড হচ্ছে না, মানে ফুললি আবার ফিরে আসছে না। তো এই সমস্যাগুলোর জন্য বেসিক্যালি শাটল ট্র্যাপ হয়ে যায়। এই দুইটা হচ্ছে আমাদের পিকিং এর মারাত্মক সমস্যা। তো আমরা শাটল ট্র্যাপিংটাকে অ্যাভয়েড করি কি দিয়ে? আমাদের ফর্ক মোশন আছে, ফর্ক মোশন দিয়ে আমরা শাটল ট্র্যাপিং এর কারণে যদি স্টপ মোশনটা ঠিকমতো কাজ করে তাহলে এটা আমাদের কোনো সমস্যা না, কারণ শাটল মাঝখানে থাকলেও বিট আপ হবে না। এটা আমরা টার্সিয়ারি মোশনে পড়বো, সেখানে আমাদের একটা ফর্ক মোশন আছে, ওই ফর্কটা লোমের সাইডে থাকে। পিক আসতেছে না, পিক আসলে সে ডিটেক্ট করে, আর পিক যদি না আসে সে কি করে? নিচে পড়ে যায়, লোমটাকে বন্ধ করে দেয়। তার মানে পিক এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যাওয়া পর্যন্ত নিশ্চিত করে। হ্যাঁ, এটাকে বলা হয় কি? ফর্ক মোশন। ওই ফর্ক মোশন যদি অ্যাক্টিভ থাকে কোনো লুমে, আমাদের এগুলোতে নাই, ওই যে জুট শেডে যে লুম আছে সেখানে আছে। ওই ফর্ক মোশন অ্যাক্টিভ থাকলে যেটা হয়, শাটল যদি না পৌঁছে ওই বক্স পর্যন্ত তাহলে কি হবে না? বিট আপ হবে না। সে নিশ্চিত করবে যে শাটল পৌঁছেছে বক্স থেকে অথবা তার সামনে ফর্ক থেকে, নিশ্চিত করলো যে শাটল পৌঁছেছে, আর শাটল পৌঁছার পরেই বিট আপটা হবে। বলতেছিলাম যেটা মানে বিট আপটাকে আটকানোর জন্য আমাদের পদ্ধতি আছে। আমরা স্টপ মোশন ইউজ করি, ওয়েভ স্টপ মোশন এটাকে বলি। মানে ওয়েভ টিয়ার যদি না পৌঁছে অথবা বক্স মোশন বলি, মানে সেটা শাটল বক্স থেকে এক বক্স থেকে আরেক বক্সে না পৌঁছালে অথবা ফর্ক মোশনের মাধ্যমে ওয়েভ টিয়ার যদি পাস না করে তাহলে লুমটা বন্ধ হয়। লুমটা বন্ধ হলে তখন আর বিট আপটা হয় না। আর বিট আপটা না হলে তখন ওই ঝামেলাটা থাকে না যে শাটলকে সহ বিট করে দেওয়া, এই সমস্যাটা হয় না। আর লাস্ট হচ্ছে স্ম্যাশ অর ব্যাঙ্গিং অফ, অর্থাৎ বিভিন্ন কারণে দেখা গেছে লুমের বিভিন্ন পার্টস ভেঙে যায়। এখানে তো অনেকগুলা কাঠের পার্টস আছে, পিকার আছে, তারপরে ওইদিকে হচ্ছে আমাদের এই পিকার আছে, পিকিং আর্ম আছে, ট্যাপেট আছে, কোন আছে। তো এখন যদি আমার স্টপ মোশন অ্যাক্টিভ না থাকে তাহলে এই স্ম্যাশটা হবে। স্ম্যাশ হওয়া মানে হচ্ছে রিড শাটল সহ ফেল অফ দ্য পথে চলে যাওয়া। আর এতে করে দেখা গেছে একসাথে অনেকগুলা সুতা ছিঁড়ে যায়। এই একসাথে অনেকগুলা সুতা ছিঁড়ে যাওয়াটাকে বলা হয় কি? স্ম্যাশ হওয়া বা ব্যাঙ্গিং অফ হওয়া। দেখো, এসেনশিয়াল ফিচার্স অফ এ গুড পিক। একটা পিক ভালো হওয়ার জন্য কি কি জিনিস তোমাকে নিশ্চিত করতে হবে? তুমি যদি একটা উইভিং ফ্যাক্টরিতে থাকো যেখানে শাটল লুম আছে, সেখানে পিকিংটাকে আমরা তো আসলে এই যেগুলা মডার্ন পিক, এয়ার জেট, রেপিয়ান, এগুলো নিয়ে কথা বলতেছি না, যেহেতু আমরা উইভিং 1 কোর্স পড়তেছি, সেখানে শাটল পিকটা নিয়ে কথা হচ্ছে। তো সেখানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়। যদি নিশ্চিত করা যায় তাহলে পিকিংটা ভালো হইতে পারে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি? পাওয়ার কনজিউম। এখন পিকিং এর জন্য আমার অত্যাধিক পাওয়ার কনজিউম করা যাবে না। এখানে যদি খুব বেশি পাওয়ার কনজিউম করো, তুমি সবকিছু হেভি করলা, যে শাটলটা একটু মোটা রাখলা, পিকার খুব ভারী রাখলা যাতে না ভাঙে, একটু ভারী ম্যাটেরিয়াল দিয়ে সবকিছু বানাইলা, তাতে করে কি হবে? পাওয়ার কনজাম্পশন বেশি হবে। এটা কিন্তু তুমি তো কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে পাওয়ার কনজাম্পশনটা কমাইতে হবে। এজন্য প্রাইসের উপর সরাসরি যদি হিট করবে এটা, তোমার কাপড় যদি খুব পাওয়ার পিকিং এর মাধ্যমে তৈরি করা হয়, ধরো 60 টাকা গজ, তাহলে আরেকজনের কাপড় তো আর এমন না যে 15 টাকা গজে নিবে, তোমারটা 60 টাকা গজে নিবে। তো তোমারটা 60 টাকা বেচলে ওটাও 60 টাকা গজে বিক্রি করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে পাওয়ার কনজাম্পশনটাকে কমানোর একটা চেষ্টা সবসময় থাকতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। যেটা হচ্ছে ডিজায়ারেবল মোশন। আমার যে মোশনগুলো আছে সেগুলো ডিজায়ার কিনা, এই জন্য আমরা প্রত্যেকটা সেকশনে ভেঙে ভেঙে কাজ করার চেষ্টা করি, যে শেডিং এ ট্যাবেরটা কোন মোশনগুলো কোথাও ভাগ করা আছে, পিকিং এ, বিটাপে, এর প্রত্যেকটা মোশনকে আলাদা আলাদা করে আমরা ডিভাইড করে করে কেন পড়ি একদম বিস্তারিত, যাতে করে এই জায়গাটাকে আমরা কাজ করতে পারি, সিনক্রোনাইজ করতে পারি। তারপর পজিটিভ মোশন, লুমে আমরা নেগেটিভ মোশন রাখার চেষ্টা করব না।
নেগেটিভ মোশন রাখলে হয় কি, নিয়ন্ত্রণটা আমার হাতে থাকে না, তখন স্ল্যাকিং হওয়ার চান্স থাকবে। এক্স্যাক্টলি যে গতিতে চলার কথা সেই গতিতে সবসময় ইউনিফর্মলি বা স্মুথলি রান করবে না। পজিটিভ মোশন তো বুঝো, আমি শেড ফর্ম করতেছি পজিটিভে নাকি নেগেটিভে। যেমন আমরা ট্যাপের শেডিং দেখো, ট্যাপের শেডিংটা আমরা কিন্তু নেগেটিভ, শুধু আমরা ওঠার কাজটা করি, নামানোর কাজটা কিন্তু আবার করতেছি অন্যভাবে। তো পজিটিভ ট্যাবলেটগুলো খুব কম ইউজ হয়, এখন ইউজ হয় পজিটিভ ট্যাবলেটও ইউজ হয়, যেখানে শেডকে উঠাচ্ছ আবার শেডিং এর মাধ্যমেই ঘুরে ঘুরেই নামাচ্ছে। শুধুমাত্র ওই যে দুটা স্ট্র্যাপ বেঁধে দিলাম ওই স্ট্র্যাপের কারণে নেমে যাবে এরকম না। আবার ডবিতে দেখো তুমি উঠাচ্ছ, শুধু নামানোর কাজটা তো স্প্রিং এর সাহায্যে হচ্ছে। এখন স্প্রিংটাতে নষ্ট থাকতে পারে, ডেড ওয়েটে কাজ না করতে পারে, তখন তো ঠিকভাবে নামবে না। তো এই জন্য ওঠানামাটা দুইটা যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, পজিটিভ ডবিতে এই সমস্যা নাই, ঘুরতেছে উঠতেছে, আবার এদিকে ঘুরতেছে নামতেছে, মানে আমি নিয়ন্ত্রণ করতেছি কতটুকু উঠবে কতটুকু নামবে, এই মোশনগুলা এজিভ করা। তো আমাদের সবই আসলে পজিটিভ। ডবিতে শেডিং এর ক্ষেত্রে শুধুমাত্র ট্যাপেটে কিছু ট্যাপেট শেডিং আছে যেগুলো নেগেটিভ, আর বাকি ট্যাপেট আছে, ক্যাম আছে পজিটিভ, ডবি আছে পজিটিভ, জ্যাকেট আছে, জ্যাকেটে তো সিঙ্গেল লিপগুলো তো নেগেটিভ। তারপর হচ্ছে পিকিংটা তো পুরোটাই পজিটিভ, কারণ আমরা বিট করলে তারপর শাটল যায়। তারপরে বিট আপটাও পজিটিভ, ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে হচ্ছে। টেক আপটাও পজিটিভ, ওই যে 5 হুইল বা 7 হুইল টেক আপের মাধ্যমে আমরা টেক আপ করি। কিন্তু আমাদের কনভেনশনাল লুমে দেখবো বেশিরভাগ লুমই হচ্ছে লেট অফটা নেগেটিভ, এবং টার্সিয়ারি মোশনগুলো থাকে না। এই জন্য এটা হচ্ছে একটা সমস্যা। সবগুলো মোশন পজিটিভ রাখাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, এতে করে ইউনিফর্মিটি থাকবে। তারপরে অল্টারিং দ্য স্পিড অফ লুমের কি সমস্যা দেখো, লুম একবার ছাড়ো এদিকে যায় আবার এদিকে যায়, তার যে মোশনটা এটা কিন্তু বিপরীতমুখী একটা মোশন কাজ করে, যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা। এই বিপরীতমুখী কাজটা যাতে করতে পারে, বিপরীতমুখী কাজের সাথে সমন্বয় যাতে করতে পারে, অল্টারিং যাতে করতে পারে, স্পিডটা এখানে যে পরিমাণ জড়তা বা মোমেন্টাম অ্যাচিভ করা দরকার সেই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করা। আর লাস্ট হচ্ছে কানেক্টিং দ্য প্রিন্সিপাল অফ মোশনস। আমাদের যে মোশনগুলো আছে শেডিং, পিকিং, বিট আপ, টেক আপ, লেট অফ, তারপর আরো যে টার্সিয়ারি মোশনগুলো আছে, সবগুলো মোশনকে একটা ওয়েতে সিনক্রোনাইজ করতে হবে। কার পরে কে হবে, কখন কে কাজ শেষ করবে, কখন কার কাজ শুরু হবে, এই জিনিসগুলোকে একদম সিনক্রোনাইজ করা, ঠিকমতো সাজানো, প্রপারলি অ্যালোকেট করা বা কানেক্টিং করা, এটাকে বলা হচ্ছে কানেক্টিং করা। তো এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে বোঝা যায় যে পিকিংটা ভালো হবে, গুড পিকিং হবে। আচ্ছা, পিকিং এর টাইমিং, আমরা যেমন শেডিং এর টাইমিং দেখছিলাম, পিকিং এর টাইমিং এর মধ্যে এই চারটা পজিশন কি বলতো, কি এই চারটা পজিশন কিসের পজিশন? ক্র্যাঙ্কশ্যাফটের ক্র্যাঙ্ক আর্মের পজিশন, তাই না? ক্র্যাঙ্ক অংশের পজিশন। তো ক্র্যাঙ্কটা কখনো এরকম থাকে টপ সেন্টারে, কখনো ফরওয়ার্ড সেন্টারে বা ফ্রন্ট সেন্টারে থাকে, তারপরে বটম সেন্টারে থাকে, ব্যাক সেন্টারে থাকে। তো এইখান থেকে অ্যাঙ্গেল এখানে হচ্ছে 0 ডিগ্রি, 90, 180, 270, 360 বা 0, 360 যে কথা 0 একই কথা এক জায়গায় এসে। তো এই চারটা অ্যাঙ্গেলে চার জায়গায় কখন কি অবস্থায় থাকে, বিশেষ করে ওভারপিক লুমে আর আন্ডারপিক লুমে। তো দেখো এখানে কোনটা পিকিং ডিস্কের সাথে কন্টাক্টে থাকে, মানে এখনো পুশ করে নাই, পিকিং ডিস্কের সাথে মাত্র কানেকশনে আসছে। তার মানে 0 ডিগ্রিতে এবং 360 ডিগ্রিতে হিলগুলো লেভেল পজিশনে থাকে, হিল ফ্রেমগুলো বরাবর থাকে, একটা হিল ফ্রেম একটা বরাবর, এটা উপরে ওটা নিচে ওটা ক্রসিং অবস্থায় থাকে না, একটা হিল ফ্রেম একটা হিল ফ্রেম লেভেলে থাকে। 90 ডিগ্রিতে এসে কোনটা পিকিং ডিস্কের সাথে কন্টাক্টে চলে আসে, ওই কন্টাক্টে ছিল, এখনো কন্টাক্টে আছে, কন্টাক্টে থাকে। শাটল তার মানে কিসে থাকে, ডুয়েল অবস্থায় থাকে, ডুয়েল তো বুঝো, তার মানে ওই অবস্থায় শেডটা ওপর, মানে শাটল ডুয়েল বলতে শাটলের স্থির অবস্থা, মানে শাটলের বসে থাকার অবস্থা। শাটল এখন মুভ করবে না, মুভ করার দুই মুভমেন্টের মাঝখানে যে বিরতি, সেই বিরতিতে আছে, সে ডুয়েলে আছে শাটলটা। এবং হিল ফ্রেমগুলো ওভারপিক লুমে এখনো ক্রসিং অবস্থায় আছে, আর আন্ডারপিক লুমে লেভেলে আছে। এখানে ওভারপিক লুমে ছিল, কিন্তু ওভারপিক লুমে লেভেলে ছিল, এরপরে ক্রসিং এ গেছে। আর ইয়াতে একটু দেরিতে হয়, আন্ডারপিক লুমে এখন লেভেলে আসছে, একটু পরে ক্রসিং এ যাবে, পরে 90 ডিগ্রি পরে আর কি। তো 180তে গিয়ে শাটল বক্স লিপ করে কেন, ওই যে বিট করেছে, শাটলকে মিক্স করেছে, তখন শাটল এক বক্স থেকে আরেক বক্সে দৌড়ানো শুরু করে। তার মানে এই 180তে পুরোপুরি কি থাকে, শেড ফুললি ওপেন থাকতে হবে। আমরা যখন শেডিং করছিলাম, শেডিং এর সময় দেখছি যে এই 270 পর্যন্ত মোটামুটি কি থাকে, ডুয়েল পিরিয়ড থাকে, তাহলে ওই সময়টাতে শেড ওপেন থাকে, তাহলে 180 মাঝখানেই আছে। 120 থেকে আমি যদি ধরো 200 মানে 150 থেকে 270 পর্যন্ত আমি ডুয়েল ধরি,
তাহলে ওটা 180 ওই সময়ের মধ্যে পড়ছে না, তাহলে ওই সময় শাটলটা কি করে, শেড যেহেতু ফুললি ওপেন আছে, এখন শাটলটা বক্স লিভ করে 180-তে এসে। তার মানে তখন আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা থাকে হচ্ছে বটম সেন্টারে। তার মানে ফরওয়ার্ড থেকে আস্তে আস্তে পিছনে চলে আসছে, মানে বিট আপ করেছে 90 ডিগ্রিতে এসে কি করেছে, বিট করেছে। 0 ডিগ্রিতে এরকম ছিল, লেভেলে ছিল, বিট করেছে, বিট করার পরে সে চলে আসছে। এই চলে আসার মুহূর্তে ওইদিকে ওই বিট আপ হওয়ার সময় কিন্তু শেডিং হয়ে গেছে, শেড ফুললি ওপেন হয়েছে, এবং যখন সে এখানে চলে আসছে নিচে বটম সেন্টারে, এই ক্র্যাঙ্কশ্যাফটটা নিয়ে আসছে 180 ডিগ্রিতে, তখন সে একটু পিছনে আসছে, বাট শেডগুলো ফুললি ওপেন হওয়াতে শাটল বক্স লিভ করা শুরু করে। তার মানে তখনই ওই পিকিং কোনটা ধাক্কা দেয় ডিস্কটাকে ধাক্কা দিলে তখন যখনই বিট হয় শাটলটা লিভ করে। তখন শেড কিন্তু ফুললি ওপেন থাকতে হবে, কেন, ওই যে তখন শেডিং এর জন্য ডুয়েল পিরিয়ড চলতেছে। আর 270 হচ্ছে শাটল এন্টার দা আদার বক্স। ওই এই 180 থেকে 270 এই 90 ডিগ্রির মধ্যে শাটলটা এই বক্স থেকে ওই বক্সে পৌঁছে যায়। তার মানে শাটলটা নেক্সট বক্সে পৌঁছে যায়, আর হেডস গুলো তখন চেঞ্জিং প্লেসে থাকে। শাটল যখন বক্সে পৌঁছে যায় তখন কিন্তু শেড আবার চেঞ্জ করে শেডিং হচ্ছে, আবার নতুন করে শেড ক্রসিং করা শুরু করছে, আবার 360-এ এসে আবার লেভেল হয়ে যাবে, 360-এর পরে আবার ফুললি ওপেন হবে, তারপরে এভাবে করে পিকিংটা হয়ে থাকবে। একটা পিকিং ট্যাপেট আমরা যখন শেডিং এর ট্যাপেট দেখছি ওখানে ম্যাথ ট্যাথ করে কনস্ট্রাক্ট করছি, এখানে ওইভাবে কনস্ট্রাকশন না বুঝলেও হবে, বাট পার্টস গুলো একটু বুঝতে হবে। এই পিকিং ট্যাপেটটাকে জোড়া দিতে বানাইতে হয়। তোমাকে আজকে হয়তো বা পিকিং ফোর্স একরকম রাখতে হবে, কালকে পিকিং ফোর্স বাড়াইতে হবে, পরশু কমাইতে হবে। তাহলে তুমি কমাইবে কিভাবে, এই জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, একটা পিকিং এর সাথে আরেকটা অংশ যুক্ত করে এই কোণটা বানানো হয়, যাতে করে তুমি এই অংশটাকে চেঞ্জ করে অ্যাডজাস্টমেন্ট গুলো করতে পারো, পিকিং ফোর্সটাকে বাড়াইতে কমাইতে পারো। তো সেজন্য একটা পিকিং কোণের এই জি, দেখো জি হচ্ছে কিছু বোল্ট হোল আছে, দুটা নাট বোল্ট দেওয়া আছে, এই অংশটাকে এই অংশের মধ্যে যুক্ত করা যায়। যুক্ত করলে এই অংশের যে শার্পনেস আছে সেই শার্পনেসটাকে তুমি নির্দিষ্ট সময়ে বিভিন্ন মানের শার্পনেস সম্বলিত এরকম নোজ এনে বসিয়ে পিকিং ফোর্সটাকে কন্ট্রোল করতে পারবা, চেঞ্জ করতে পারবা। তারপরে এই দুইটা বোল্টের মধ্যে যুক্ত করে এটার মধ্যে বসানো থাকে। একটা পিকিং কোণ আমরা দেখছি না, পিকিং ট্যাপেট আর কি কিরকম, এরকম মোটামুটি এরকম থাকে, তাই না, বা এই পাশটা একটু গোল থাকে, এরকম থাকে। তো এরকম থাকলে এই যে সুচালু অংশটা দেখতেছো, সুচালু অংশ একটা একটা ট্যাপেট যেরকম একটা ট্যাপেট কনস্ট্রাক্ট করে বানানো হয়ে গেছে, এখানে এরকম না, এখানে দুইটা অংশ আলাদা থাকে, জোড়া দিতে হয় বোল্ট দিয়ে। এই বি কে বলা হয় কি বটম শ্যাফট, অর্থাৎ এই শ্যাফটের মধ্যেই বসানো থাকে। কয়টা ট্যাপেট বসানো থাকে, দুইটা। বটম শ্যাফটের দুই মাথায় দুইটা, এই যে বটম শ্যাফট একটা লাইন, এই লাইনে একটা ট্যাপেট, এই পাশে আরেকটা ট্যাপেট। তাহলে এটা হচ্ছে বি, হচ্ছে বটম শ্যাফট। আর আমাদের ই যেটা, ই হচ্ছে বোল্ট হোল ফর ডিস্ক মুভমেন্ট। এখানে দুইটা বোল্ট হোল দেওয়া থাকে, এরা কিন্তু ডিস্ক মুভমেন্টের জন্য, এই প্লেটের মুভমেন্টের জন্য আমাদের কাজ করতে পারে। আমি চাইলে এটাকে একটু ঘুরাইয়া অ্যাডজাস্ট করতে হয় অনেক সময়, এই মাথাটা কখন, মানে ওই যে আর্লি পিকিং লেট পিকিং করতে হবে, পুশিং পজিশনটাকে চেঞ্জ করতে হবে, তখন এটাকে একটু ঘোরানোর যে জায়গাটা, অ্যারেঞ্জমেন্টটা এখান থেকে অ্যাচিভ করা যায়। আর ডি হচ্ছে ডিস্ক শেল, আর জি তো বললামই বোল্ট হোলগুলা। আর আমাদের এফ হচ্ছে হোজেস আর কি, হোজেস বা নোজ, যেটা কিনা পিকিং আর্ম বা পিকিং নোজ, পিকিং আর্ম আর কি, পিকিং আর্ম হিসেবে কাজ করতেছে। আর এই যে বটম শেফট আছে, বটম শেফটে যেটা লাগানো আছে, মানে একটা তো বেয়ারিং থাকবে না, বেয়ারিং এর মতো করে যেটার মধ্যে বসাবো, এটাকে বলা হচ্ছে আমাদের এই বস বা সকেট। এটাই এটা যদি বটম শেফট হয়, এটা হচ্ছে বস বা সকেট, এটা তো দেখাবো কোন দিক দিয়ে। এখানে কিছু কি থাকে, হ্যাঁ, এই বসের সাথে এটা আলাদা করে দেখানো যায়, মনে করে এখানে আলাদা করে দেখাচ্ছি। এখানে যে ইগুলো দেখতেছো, এইগুলো হচ্ছে একটা স্লট, এই স্লটটাকে বটম শেফটে এটার সাথে আটকে দেওয়া হয়, এই বোল্টগুলোকে ঘুরিয়ে আটকে দেওয়া হয়। আর এই বিটাকে আমরা বলতেছি বটম শেফট। আর এই এ হচ্ছে আমাদের যে বস যেটা আছে বা সকেট, হ্যাঁ। আর এই সি যেটা কানেক্টিং, এই যে এই অংশটা, এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি একটা কি দেওয়া আছে। আর ই তো হচ্ছে আমরা আগেই বললাম, যেটা হচ্ছে বোল্ট হোল ফর ডিস্ক মুভমেন্ট। আচ্ছা, আমরা একটু লাস্ট আরেকটা কথা বলে এই যে আপনারা শেষ করে দিচ্ছি। এই যে আমরা এই যে পিকিং ট্যাপেট কনস্ট্রাকশন দেখলাম না, এই কনস্ট্রাকশন দেখার একটা উদ্দেশ্য হচ্ছে
ইন্টেন্সিটি, পিকিং ফোর্সের ইন্টেন্সিটি বাড়ানো কমানো। এখন পরীক্ষায় মাঝে মাঝে ছোট প্রশ্ন আসে যে কিভাবে করে একটা পিকিং ফোর্সের ইন্টেন্সিটি বাড়ানো যায় বা কমানো যায়। এখন তোমার হয়তো বা আর্লি পিকিং হচ্ছে, এখন তুমি এটাকে লেট করতে চাচ্ছ, অথবা হার্শ পিকিং হচ্ছে এটাকে সফট পিকিং করতে চাচ্ছ বা লুজ পিকিং করতে চাচ্ছ। তো তখন তুমি কি করবা, কোথায় হাত দিবা? পিকিং ফোর্সটা অত্যাধিক হয়ে যাচ্ছে, শাটল এই বক্স থেকে ওই বক্সে গিয়ে খুব জোরে ধাক্কা মারতেছে, তারপরে বক্স থেকে বেরিয়ে আসতেছে, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো তখন তুমি কোথায় কিভাবে অ্যাডজাস্ট করে এই কাজটা করতে পারো? ইন্টেন্সিটি অফ পিকিং ফোর্স কি কি বিষয়ের উপর কন্ট্রোল করা যায়? একটা কি, ইটাকে ঘুরিয়ে দিলে ওই যে আর্লি আর লেট হবে, ইকে ঘুরিয়ে দিলে আমরা আর্লি বা লেট করতে পারবো, এটা একটা। আর একটা কি, আমাদের যে পিকিং 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 ট্যাপের যে অংশটা, নোজ অংশটা আছে বা শার্প যে অংশটা আছে, এই অংশটাকে যদি আরো একটু শার্প করা যায় তাহলে পিকিং ফোর্সের মানে ইন্টেন্সিটি বাড়বে। তারপর হচ্ছে কোর স্টুট। আমাদের এটা তো উপরে দেখতেছো, বাট এটা তো ধাক্কা দেয় কাকে? ওই যে একটা কোর স্টুট আছে, যে কোর স্টুটটাকে এই পিকিং ক্যাম বা ট্যাপেটের কাছাকাছি আনলে তখন একটু জোরে ধাক্কা দিবে, বাড়িটা একটু জোরে দিবে, আর একটু দূরে নিয়ে গেলে একটু আস্তে ধাক্কা দিবে। তাহলে এটা আমার সামনে আছে, তাহলে তো বাড়ি দেওয়ার সময় একটু জোরে বাড়ি দিব, দূরে আছে অল্প বাড়ি দিয়ে সরিয়ে দিবে। এটা ওখানে ওখানে অ্যাডজাস্টমেন্টটা একটু নেয়ারার এবং ওয়াইডার, ক্লোজার এবং ওয়াইডার করা যেতে পারে। কাকে? কোর স্টুট, যাকে কিনা এই পিকিংটা ধাক্কা দেয় পুশ করে, এটাকে চেঞ্জ করে করা যায়। তারপর পিকিং স্ট্র্যাপ যেটা আছে, পিকিং আর্মের সাথে একটা স্ট্র্যাপ দিয়ে পিকারটা যুক্ত থাকে না, এই স্ট্র্যাপটা অথবা যে স্ট্র্যাপটা পিকারটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে পিকিং স্ট্যান্ডটাকে, সেই স্ট্র্যাপটাকে বড় ছোট করেও আমরা পিকিং ফোর্সের ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারি। আর পিকিং আর্মের পজিশনটাকে অল্টারিং করে, পিকিং আর্মের পজিশনটাকে একটু ডানে ভাবে সরিয়ে, যেটা আগে বললাম, অথবা এটাকে বড় ছোট করে পিকিং আর্মকে পজিশনকে করে যেমন করা যায়, আবার পিকিং ট্যাপেটের নোজ অংশটাকে বড় ছোট করেও করা যায়। তাহলে যে কয়েকটা জায়গা আমরা পেলাম সেগুলো কি কি? একটা হচ্ছে আমরা পিকিং ট্যাপেটের মধ্যে হাত দিব, ট্যাপেটে কি কি করতে পারি, ট্যাপেটে এটাকে একটু ঘুরিয়ে সামনে পিছনে নিতে পারি, এটা একটা কাজ হতে পারে। আর একটা হচ্ছে কি, নোজ অংশটা, হ্যাঁ, বা সুচালু যে অংশটা, এটাকে আরো বেশি ইন্টেন্স করে করতে পারি, এটা একটা। এ যাকে ধাক্কা দেয়, কাকে? কোন স্টুটকে একটু ওয়াইডার করে অথবা ন্যারোয়ার করে আমরা ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে পিকিং আর্মটাকে বড় ছোট করে, বড় কাঠি হলে বেশি জোরে বাড়ি দিবে, ছোট হলে কম বাড়ি দিবে। লেদার স্ট্র্যাপটাকে বড় ছোট করে পারি, ঠিক আছে, লেদার স্ট্র্যাপটাকে বড় ছোট করে পারি এই জায়গাগুলো। এবং এগুলার বাইরেও আমরা চাইলে ওই পিকিং এর জন্য যে অংশটা অ্যালোকেটেড 360-এর মধ্যে, ওটাকে আরো কমাইও পারি, অল্প সময়ের মধ্যে বেশি ফোর্স অ্যাপ্লাই করা, ও ইন্টেন্সিটি বাড়বে আর কি। মানে আমার ধরো সাপোজ পিকিং এর জন্য আমি 70 ডিগ্রি অ্যালোকেট করে রাখছিলাম, ওই 70 ডিগ্রির মধ্যে আরো কমাই দিলাম, মানে পিকিং এর সময়টাকে কমিয়ে দিলাম, ফোর্সটা একই রাখলাম, সেক্ষেত্রেও কি হবে? ইন্টেন্সিটি বাড়বে। এভাবে করে করা যায়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার এখানেই শেষ।